মেয়েরা আশা করি তোমরা সকলেই ভালো আছো। আচ্ছা, আজকে আবার খাতা বই কলম নিয়ে রেডি হয়ে বসো। আজকে আমি তোমাদের বইয়ের 3rd চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, এটা একদম নতুন চ্যাপ্টারটার নাম কি? পদার্থ, গঠন ও ধর্ম। এই চ্যাপ্টারে আমরা পদার্থের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এসো দেখে নিই আমরা এই চ্যাপ্টারে কি কি শিখব। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো, দেখো, প্রথমে আমরা আলোচনা করব তরল ও বায়ুর চাপ এবং আর্কিমিডিসের নীতি। এটা হবে আমাদের ফার্স্ট টপিক। তারপরে আমরা তরলের পৃষ্ঠটান নিয়ে আলোচনা করব। নেক্সট টপিকটা হলো সান্দ্রতা ও বার্নৌলির নীতি। তারপরে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুরু করব হলো তরল ও বায়ুর চাপ এবং আর্কিমিডিসের নীতি নিয়ে। আচ্ছা, তাহলে প্রথমেই আসি, চাপ কি? আমরা তরল ও বায়ুর চাপ নিয়ে আলোচনা করব, তো তাহলে আমাদের জানতে হবে চাপ কি। চাপ নিয়ে কিন্তু তোমাদের সকলেরই একটা অভিজ্ঞতা আছে। কীরকম দেখো, ধরো তোমরা তো সকলেই কম বেশি সেলাই করেছো। ঠিক আছে, এবার ধরো তোমরা কিছু কাগজ নিয়ে একটা খাতা সেলাই করবে, দিস্তা কাগজ কিনে নিয়ে আসা হয়েছে, সেলাই করবে। এবার এই সেলাই করার সূচের অগ্রভাগ যদি ভোঁতা হয় তাহলে কি সহজে সেলাই করা যাবে? সেলাই করা যাবে না। সূচের অগ্রভাগ যদি সূচালো হয় তাহলে কিন্তু সহজেই সেলাই করা যাবে এবং এক্ষেত্রে অনেক কম বলও প্রয়োগ করতে হবে। এটা কেন হয়? এটা হয়, এর কারণ তোমরা ক্লাস 8-এ শিখে এসেছো। এটার কারণ কি? এটার কারণ হলো চাপ। ঠিক আছে, তাহলে এসো আমরা আগে দেখে নিই চাপ কি। আচ্ছা, প্রথমে তাহলে এসো আমরা চাপ কাকে বলে সেটা একবার দেখে নিই। চাপ কি না, কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে আমরা চাপ বলবো। কি বললাম? কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল হলো চাপ। ঠিক আছে, একটা তল কনসিডার করছি, মনে করি একটা তল রয়েছে যার ক্ষেত্রফল এ, তার ওপর লম্বভাবে প্রযুক্ত বল হলো এফ। সুতরাং চাপ কি হবে? চাপকে আমরা পি দিয়ে ডিনোট করি। কেন? মানে হচ্ছে প্রেশার, সেজন্য পি দিয়ে ডিনোট করি। তাহলে চাপ পি ইকুয়ালস টু কী হবে? এফ বাই এ। ঠিক আছে, কারণ এখানে বলা আছে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল। প্রযুক্ত বলে প্রযুক্ত বল এফ আর ক্ষেত্রফল এ, তাহলে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল কী হবে? এফ বাই এ। সুতরাং চাপ ইকুয়ালস টু হবে এফ বাই এ। ঠিক আছে, সুতরাং যখন কোনো নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হয় তখন কি দেখা যায়? চাপ ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, তাই তো? তার মানে কি, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। সেই জন্যই দেখা যায় তুমি যখন খাতা সেলাই করছো সূচ দিয়ে, তখন ভোঁতা সূচের অগ্রভাগের ক্ষেত্রফল অপেক্ষাকৃত বেশি। তুমি একই পরিমাণ বল প্রয়োগ করছো, কিন্তু যেহেতু ভোঁতা সূচের অগ্রভাগের ক্ষেত্রফল বেশি সেজন্য চাপ কম হচ্ছে। ওয়্যারাজ সূচালো সূচ মানে কি, তার অগ্রভাগের ক্ষেত্রফল খুব কম, ফলে সেখানে চাপ বেশি হচ্ছে। সেই কারণে সহজেই খাতা সেলাই করা যাচ্ছে। এই একই কারণে কিন্তু আমরা কোনো কিছু কাটার সময় ছুরির ধারালো প্রান্তটা ব্যবহার করি, তাই তো? কারণ ধারালো প্রান্তের ক্ষেত্রফল অপেক্ষাকৃত কম ভোঁতা প্রান্তের তুলনায়, তার ফলে একই বল প্রয়োগ করে চাপ বেশি হবে ধারালো প্রান্তে, ফলে কোনো বস্তুকে সহজেই কাটা যাবে। ঠিক আছে, এই জন্যই আমরা যখন রাস্তা দিয়ে যদি খালি পায়ে হেঁটে যাই তাহলে কিন্তু আমাদের পায়ে অত ব্যথা লাগে না, কিন্তু আমরা যদি পাথরের টুকরোর ওপর দিয়ে হাঁটি তখন আমাদের পায়ে বেশ ব্যথা লাগে। কারণ কি? কারণ সমতল রাস্তার উপর দিয়ে হাঁটি যখন, তখন আমাদের দেহের ওজন পায়ের মোট ক্ষেত্রফলের ওপর ক্রিয়া করে, কিন্তু পাথরের টুকরোর ওপর দিয়ে হাঁটার সময় আমাদের দেহের ওজন সেটা কি হয়? পায়ের খুব অল্প ক্ষেত্রফলের ওপর ক্রিয়া করে, সেই কারণে আমাদের পায়ে বেশ ব্যথা লাগে। আচ্ছা, এবার আমরা দেখব চাপের একক কী। চাপ মানে কি? চাপ মানে হলো ফোর্স বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, সুতরাং চাপের একক বার করতে গেলে আমাদের দুটো পদ্ধতিতে আমরা বার করব, একটা হলো সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক কি? সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। সুতরাং সিজিএস পদ্ধতিতে চাপের একক কী হবে? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আর এসআই পদ্ধতিতে বলের একক কি? নিউটন।
আর ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার। সুতরাং এসআই পদ্ধতিতে চাপের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারের একটা নতুন নাম আছে পাস্কাল। এই পাস্কাল হচ্ছে পি, বড় হাতের পি আর ছোটো হাতের এ, ঠিক আছে। এটা মানে নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কালও বলা হয়, ঠিক আছে। এবার আমরা জানবো চাপের মাত্রীয় সংকেত। আচ্ছা, চাপের মাত্রা যদি বার করতে হয়, চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। সুতরাং আমার বলের মাত্রা জানতে হবে এবং ক্ষেত্রফলের মাত্রা জানতে হবে। বলের মাত্রা কি? আমরা এর আগের দিন ভালো করে পড়েছি। বলের মাত্রা মনে রাখতে হবে, সবাইকে মুখস্থ রাখতে হবে। বলের মাত্রা কি? mL(10⁻²), ঠিক আছে। কিভাবে আসছে? বল ইকুয়ালস টু কী হয়, m ইন্টু এ। এমের জন্য এ, ভরের জন্য এম আসছে, ঠিক আছে। আর এ হচ্ছে ত্বরণ, ত্বরণের জন্য L(10⁻²) আসছে। সুতরাং বলের মাত্রা হলো mL(10⁻²). ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L²। সুতরাং এটাকে একটু সিম্পলিফাই করলে কি চলে আসবে? দেখো, mL(1), T⁻²। সুতরাং চাপের মাত্রা হলো mL(1), T⁻²। আর চাপের একক আমরা কি শিখলাম? সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, তোমাদের আগেই বলেছি যে আমরা এই চ্যাপ্টারে তরল ও বায়ুর চাপ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা চাপ কি বুঝতে পেরে গেছি, ঠিক আছে। তা এবারে দেখো, এই তরল আর বায়ুর চাপ নিয়ে যে আমরা আলোচনা করব, এদেরকে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে করব না। তরল এবং বায়ু দুটোকেই আমরা প্রবাহী বলবো। কেন? কাদের প্রবাহী বলে? যে সমস্ত পদার্থ প্রবাহিত হতে পারে তাদের প্রবাহী বলে। প্রবাহিত হতে পারে মানে কি? মানে হচ্ছে তুমি যদি কোথাও একটু জল ফেলে দাও, তাহলে দেখা যাবে জলটা এক জায়গা থেকে আরেক জায়গায় গড়িয়ে গেল, উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে গেল। ঘরের এক কোণায় যদি তুমি একটা ধূপকাঠি জ্বালাও, সেই ধূপকাঠির গন্ধ কিন্তু পুরো ঘরে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। অর্থাৎ এই তরল এবং গ্যাস এরা কি হয়? এরা প্রবাহিত হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারে, তাই এদেরকে বলা হয় প্রবাহী, ঠিক আছে। সুতরাং আমরা তরল আর বায়ু আলাদা আলাদাভাবে না বলে আমরা প্রবাহীর চাপ নিয়ে আলোচনা করব। এইটা বলাটাই আমাদের পক্ষে এখন সুবিধাজনক হবে। আচ্ছা, এই প্রবাহীর চাপের যে ভয়ঙ্কর এফেক্ট হতে পারে সেটা কিন্তু আমরা এই কিছুদিন আগেই যে আমপান ঝড় হলো সেই ঝড়ে দেখতে পেয়েছি। সেই ঝড়ে বায়ুর গতিবেগ এত বেশি ছিল, অর্থাৎ বায়ুর চাপ এত বেশি ছিল, আমাদের শহরে প্রচুর গাছপালা উপড়ে গেছে, তাই তো। তারপর সুন্দরবন অঞ্চলে নদীর বাঁধ ভেঙে গেছে। মানে কি, জলের চাপ এত বেশি ছিল, জল বাঁধের ওপর এত বেশি বল প্রয়োগ করেছে, সে বাঁধ আর নিজেকে সোজা রাখতে পারেনি, ভেঙে গেছে, ঠিক আছে। সুতরাং এইগুলো থেকে আমরা বুঝতে পারি যে সমস্ত প্রবাহী চাপ অর্থাৎ বল প্রয়োগ করে, ঠিক আছে। আচ্ছা, প্রবাহী যে পাত্রে থাকে তার তলদেশে এবং পাত্রের গায়ে সবসময় একটা বল প্রয়োগ করে এবং এই বল হচ্ছে লম্বভাবে প্রয়োগ করে। এটা তোমরা এই চাপের উদাহরণ তোমরা নিজেও হাতে কলমে করে দেখতে পারো। ধরো একটা প্লাস্টিকের বোতল নেওয়া হয়েছে, বড় যে প্লাস্টিকের বোতল ধরো নেওয়া হলো। এবার তার গায়ে একটা ছোট ছিদ্র করে সেটাকে তার ঢাকনিটাকে আটকে দেওয়া হলো। এইবার পাত্রটাকে জল দিয়ে ভর্তি করে যদি ছিপি খুলে দেওয়া হয় তাহলে দেখা যাবে কি বলো তো, যে ওই ছিদ্রটা দিয়ে জল একটা নির্দিষ্ট বেগে বেরিয়ে আসছে, ঠিক আছে। এইবার হাত দিয়ে যদি ছিদ্রটাকে চেপে ধরো তাহলে কিন্তু দেখা যাবে জল আর বেরোচ্ছে না, ঠিক আছে। কিন্তু পাত্রটা যদি বেশ বড় হয়, ধরো যে বড় বড় জলের ক্যানগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু এই জলটাকে আটকানোর জন্য একটা যথেষ্ট বল প্রয়োগ করতে হচ্ছে, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, এই বল কেন প্রয়োগ করতে হচ্ছে? জলটার বেরিয়ে আসাকে আটকানোর জন্য বল প্রয়োগ করতে হচ্ছে কেন? এর কারণ হলো, জলও পাত্রের দেওয়ালে বল প্রয়োগ করছে, বেরিয়ে আসার জন্য বল প্রয়োগ করছে। সুতরাং সেই জলের বেরিয়ে আসাটাকে আটকানোর জন্য তোমাকেও একটা উল্টো দিকে বল প্রয়োগ করছে। সুতরাং জল এই পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করছে সেই বলকে আমরা বলবো হচ্ছে ঘাত, ঠিক আছে। এবার দেখো, ঘাতের সংজ্ঞা আমরা কি দিতে পারি। দেখো, ঘাত কাকে বলে? কোনো তলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা ঘাত বলবো, ঠিক আছে।
এবার যেহেতু আমরা প্রবাহী নিয়ে আলোচনা করছি, তাহলে প্রবাহীর ঘাত বলতে কি বুঝবো? কোনো তলের ওপর কোনো প্রবাহী সমস্ত দিকেই বল প্রয়োগ করে, ঠিক আছে। এবার প্রবাহী কর্তৃক তলের উপর প্রযুক্ত মোট অভিলম্ব বলকেই আমরা ঘাত বলবো। তাহলে ঘাত কি? ঘাত হলো বেসিক্যালি একরকম বল, তাই তো? তাহলে বলের মতো ঘাতেরও মান এবং দিক দুটোই থাকবে, সেজন্য আমরা ঘাতকে ভেক্টর রাশি বলবো। এবার দেখো ঘাতের মাত্রা কি হবে? ঘাতের মাত্রা আর বলের মাত্রা একই হবে। আমরা বলের মাত্রা কি জানি? ml (10⁻²), সুতরাং ঘাতের মাত্রা হবে ml (10⁻²). এবার আসো ঘাতের এককে। ঘাতের একক সিজিএসে কি হবে? পরম একক হলো ডাইন, আর চরম একক কি হবে? গ্রাম ভার, ঠিক আছে। এইগুলো কিন্তু সমস্ত বলের একক পড়ার সময় পড়িয়েছিলাম, একটু মনে করো, না মনে পড়লে আবার একটু বই দেখে নাও, ঠিক আছে। আর এসআই একক কি হবে? নিউটন, আর চরম একক কি হবে? কিলোগ্রাম ভার, ঠিক আছে। এবার এদের মধ্যে সম্পর্কগুলো কি ছিল মনে করো? 1 নিউটন = 10⁵ ডাইন, 1 কিলোগ্রাম ভার = 9.8 নিউটন, 1 গ্রাম ভার = 980 ডাইন। এই রিলেশনগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যখন অঙ্ক করতে হয় তখন এই রিলেশনগুলো কিন্তু কাজে লাগে। আচ্ছা, এইবার দেখো আমরা চাপ কি জেনেছি, ঘাত কি জানলাম, এইবার আমরা চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক বের করব। আচ্ছা, চাপ কি বলেছিলাম? চাপ কাকে বলে না, কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, ঠিক আছে। আর ঘাত কি বলেছিলাম? কোনো তলের ওপর লম্বভাবে প্রযুক্ত মোট বলকে ঘাত বলে, তাই তো। সুতরাং কোনো তলের ওপর প্রযুক্ত ঘাত = কি হবে? তলের ওপর প্রযুক্ত চাপ ইন্টু তলের ক্ষেত্রফল হবে, তাই তো। সুতরাং ঘাত = কি পাবো? চাপ ইন্টু ক্ষেত্রফল। এটাই হলো চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক। এইবার আমরা প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করব। তার জন্য কি করতে হবে? ধরো একটা পাত্র আছে, এই পাত্রটা হচ্ছে জলপূর্ণ পাত্র, ঠিক আছে, মানে কিছুটা উচ্চতা পর্যন্ত জল আছে, ঠিক আছে। এইবার এই পাত্রের অভ্যন্তরে একটা বিন্দু রয়েছে কে। এই কে বিন্দুতে আমাদের তরলের চাপ নির্ণয় করতে হবে, ঠিক আছে। এবার দেখো এই কে বিন্দুটা হচ্ছে তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় অবস্থিত এবং প্রবাহীর ঘনত্ব হলো রো। এবার দেখো এই কে বিন্দুকে কেন্দ্র করে একটা ছোট অনুভূমিক তল কল্পনা করা হলো। অনুভূমিক তল মানে কি? মানে হচ্ছে এই যে এই তলের সাথে সমান্তরাল একটা তল কল্পনা করা হলো এবং এই তলের ক্ষেত্রফল হলো এ। এখন এই বৃত্তাকার তলের, এই যে বৃত্তাকার তলের যে পরিধি, তার প্রত্যেকটা বিন্দু থেকে যদি আমি উপরিতল পর্যন্ত লম্ব টানি, ঠিক আছে, তাহলে আমি একটা লম্ব বৃত্তাকার চোঙ পাবো। সবাই বুঝতে পারছো? দেখো এই যে এটা হলো আমার একটা, যে তলটা আমি কল্পনা করেছি সেই তলটা, সেই তল থেকে আমি এবার ওপরের তল, এই যে ওপরে যত অবধি তরল উঠেছে, তরল রয়েছে, সেই পর্যন্ত আমি লম্ব টানলাম প্রত্যেকটা বিন্দু থেকে, ঠিক আছে। তাহলে আমি একটা লম্ব বৃত্তাকার চোঙ পাবো। এইবার দেখো এই যে লম্ব বৃত্তাকার চোঙটা যে পাওয়া গেল, এই লম্ব বৃত্তাকার চোঙের মধ্যে যে তরল আছে, সেই তরলটা যে ওজন হবে, সেই ওজনটাই হবে এই তলের ওপর কে কে কেন্দ্র করে যে তলটা রয়েছে, সেই তলের ওপর প্রযুক্ত বল। আর একবার লক্ষ্য করো, এই যে আমি একটা চোঙ পেলাম, লম্ব বৃত্তাকার চোঙ পেলাম, সেই লম্ব বৃত্তাকার চোঙের মধ্যে যে তরল আছে, সেই তরলের তো একটা ওজন থাকবে, সেই ওজনটা নিচের দিকে কাজ করবে। সুতরাং এই চোঙের মধ্যে যে থাকা যে তরল, তার যে ওজন, সেই ওজনটাই হবে এই কে কেন্দ্র করে যে তল কল্পনা করা হয়েছে, সেই তলের ওপর প্রযুক্ত লম্ব বল বা ঘাত, ঠিক আছে। সেটাই এখানে লিখেছে দেখো, এ ক্ষেত্রফল বিশিষ্ট এবং এইচ উচ্চতা সম্পন্ন প্রবাহী স্তম্ভের ওজন
ইকুয়ালস টু কি, এ ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত লম্ব বল বা ঘাত। ঠিক আছে, এই যে আমরা চোঙটা পেয়েছি তার ক্ষেত্রফল তো এ, সেটাই আমরা ধরে নিয়েছিলাম। আর এই এই কে বিন্দুটার গভীরতা তরলের উপরিতল থেকে এইচ ছিল। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে আমাদের কাজ কি হবে, এই যে চোঙটা রয়েছে সেই চোঙের মধ্যে তরলের ওজন বার করা। ঠিক আছে, তাহলে ওজন বার করার আগে আমাকে কি করতে হবে, ভর বার করতে হবে। কারণ ভরকে যদি আমি অভিকর্ষজ ত্বরণ বা জি দিয়ে গুণ করি তাহলে ওজন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই প্রবাহী স্তম্ভের এই চোঙের যে মধ্যে যে তরল রয়েছে সেই তরলের ভর কত হবে না, এই চোঙের আয়তন ইনটু ঘনত্ব, কারণ আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে আমরা ভর পাই। তাহলে এই প্রবাহী স্তম্ভের আয়তন ইনটু ঘনত্ব ইকুয়ালস টু প্রবাহী স্তম্ভের ভর। এবার দেখো এই প্রবাহী স্তম্ভের আয়তন কি, এই তলের ক্ষেত্রফল হচ্ছে গোলাকার যে তলটা তার ক্ষেত্রফল এ, আর এর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে কোনো চোঙের গোলাকার তলের ক্ষেত্রফল ইনটু তার উচ্চতা, সেটা করলে চোঙের আয়তন পাওয়া যায়। ঠিক আছে, কোনো চোঙের আয়তন হচ্ছে তার গোলীয় তলের ক্ষেত্রফল ইনটু তার উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে প্রবাহী স্তম্ভের ভর কী হবে, প্রবাহী স্তম্ভের আয়তন ইনটু ঘনত্ব, আয়তন হচ্ছে এ ইনটু এইচ হবে, আর ঘনত্ব রো। ঠিক আছে, তাহলে প্রবাহী স্তম্ভের আমি ভর পেয়ে গেলাম এ এইচ রো। আচ্ছা, তাহলে ওজন পাবো কি করে, এটার সাথে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে ওজন পেয়ে যাব। দেখো ওজন কি হবে, এ এইচ রো ইনটু জি। ঠিক আছে, সুতরাং প্রবাহী স্তম্ভের ঘাত কি হলো, এইটাই হলো প্রবাহী স্তম্ভের ঘাত। যে ওজনটা দেবে, যেটা তোমাদের বললাম প্রবাহী স্তম্ভের যে ওজন, সেটাই হবে ঘাত। সুতরাং ঘাত ইকুয়ালস টু এ ইন্টু এইচ ইন্টু রো ইন্টু জি। এইবার দেখো আমরা চাপ আর ঘাতের কি সম্পর্ক পেয়েছিলাম, ঘাতকে যদি আমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে চাপ পাবো। সুতরাং কে বিন্দুতে চাপ কি হবে, পি ইকুয়ালস টু এই ঘাত ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তার মানে এর ক্ষেত্রফল আমি এ ধরে নিয়েছিলাম, ডিভাইডেড বাই এ। এবার দেখো সেই ভ্যালুটা বসিয়ে দাও, এফ এর এক্সপ্রেশন বসিয়ে দাও। এফ এর রাশি কি, এ এইচ রো জি ডিভাইডেড বাই এ। তাহলে এ কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি থাকছে, এইচ ইন্টু রো ইন্টু জি। ঠিক আছে, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট রিলেশন, এটা তোমাদের সকলকে সবসময়ের জন্য মনে রাখতে হবে, অনেক দিন পর্যন্ত এটা তোমাদের কাজে লাগবে। সুতরাং এইচ গভীরতায় কোনো তরলের উপরিপৃষ্ঠ থেকে, এইচ গভীরতা, এই যে এইচ গভীরতাটা আমরা মেপেছি কিন্তু তরলের উপরিপৃষ্ঠ থেকে। সুতরাং কোনো তরলের উপরিপৃষ্ঠ থেকে এইচ গভীরতার কোনো বিন্দুতে তরলের চাপ বা প্রবাহীর চাপ, প্রবাহী মানে কি তরল বা গ্যাস দুটোই হতে পারে, প্রবাহীর চাপ ইকুয়ালস টু কি, তার গভীরতা, সেই বিন্দুটার গভীরতা, যে বিন্দুতে আমরা চাপ বার করতে চাইছি সেই বিন্দুর গভীরতা ইন্টু সেই প্রবাহীর ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কি পেলাম দেখো, কোনো প্রবাহীর উপরিতল থেকে এইচ গভীরতায় কোনো বিন্দুতে তরলের চাপ কি, পি ইকুয়ালস টু এইচ ইন্টু রো ইন্টু জি। ঠিক আছে, যেখানে এইচ হলো প্রবাহীর মুক্ত পৃষ্ঠ থেকে যে বিন্দুতে চাপ নির্ণয় করতে চাইছে তার গভীরতা, রো হলো প্রবাহীর ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এইবার কোনো প্রবাহীর যদি ঘনত্ব স্থির থাকে এবং কোনো একটি নির্দিষ্ট জায়গায় যদি আমি জায়গার কথা যদি আমি কনসিডার করি, অর্থাৎ যেখানে জি স্থির, সুতরাং আমি কি দেখতে পাচ্ছি, পি প্রপোর্শনাল টু এইচ, তাই তো? সুতরাং কোনো নির্দিষ্ট স্থানে যেখানে জি ধ্রুবক, প্রবাহীর ঘনত্ব যদি স্থির থাকে, সেই জায়গায় প্রবাহীর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ প্রবাহীর মুক্ত তল থেকে গভীরতার সমানুপাতিক হবে। বোঝা গেছে? আচ্ছা, এইবার অনেক সময় প্রশ্ন আসে, কোনো প্রবাহীর উপরিতল থেকে এইচ গভীরতায় কোনো বিন্দুতে তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? তিনটে বিষয়ের উপর নির্ভর করে। কি কি? একটা হলো তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ওই বিন্দুর গভীরতা, প্রবাহীর ঘনত্ব এবং এর অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে, এটা মনে রাখবে, এটার উপরও কোয়েশ্চেন আসে।